এটা কে, এই সরকারটা গঠন কে করেছে? ডক্টর ইউনূস করেছে নাকি অন্য কেউ? সত্যিকার অর্থে এটা সেই সময় ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা বা আমি ব্যাপারটা কি? একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। এইবার যদি আমরা এটাকে ধরে না রাখতে পারি, এই পরিবর্তনটা, তাহলে হয়তো আমরা আমরা আর হয়তো রিকভারিটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই 16 বছরের যে স্বৈরাচারী আহ, সরকারের যে অধপতন, দেশের সার্বিক অবস্থা, এটা তো আমার বলার কিছু নাই, সবাই আমরা প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যারা দেশে আছে। এই অবস্থা থেকে যে প্রায় 1500 থেকে 2000 জীবন, 30-40 হাজার আহত পঙ্গু, সবকিছুর বিনিময়, এটা কিন্তু 91 সালের বা 95-96 বা আহ, রাজনৈতিক পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলোর থেকে ইটস এ ডিফারেন্ট ওয়ান। আমি মনে করি যে এই পরিবর্তনটা অন্য যে কোনো রাজনৈতিক পরিবর্তনের সাথে মিলালেই হবে না, যে একটা ইলেকশন হলেই সব ঠিক হয়ে যাবে। গত 16 বছরের যে জঞ্জাল, যে প্রাতিষ্ঠানিক যে ধ্বংস প্রক্রিয়া চালিয়েছে তাদের, হাসিনা সরকার তার আহ, শাসনটাকে চিরস্থায়ী, যদিও 41 সাল বলতো, আমার তো মনে হয় যেদিকে আমরা আগাচ্ছিলাম তাদের প্ল্যান ছিল চিরস্থায়ী করা যতদিন সম্ভব। সেই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদেরকে আহ, সহজে হাল ছাড়লে চলবে না। আমি, যদিও পরিবর্তন হয়েছে, আমি শুরু থেকে একটা কথাই বলছি, যে হাসিনা গেছে কিন্তু তার সমস্ত সিস্টেম কিন্তু রয়ে গেছে। এই জিনিসটা আমাদের জন্য শঙ্কার বিষয়। এই আর জায়গাতে আমার, আপনাকে আমি যদি একটু রিলেভেন্ট কোশ্চেন করি, যে হাসিনা গেছে, তার পুরো সিস্টেমটা রয়ে গেছে, এই অবস্থাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে সকল সংকট থেকে উত্তরণ সম্ভব। মেজর সাইদ সিদ্দিকের সাথে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের একটা শক্ত অবস্থান রয়েছে। আবার আপনি বলছেন যে এই পরিবর্তন অন্য পরিবর্তনের সাথে মেলালে হবে না, এখানে অনেক কিছুই করার আছে, না করলে আমরা আবারও পিছিয়ে যাব। দুটি একটু বিপরীতমুখী। অবশ্যই এটা 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 এই এই জিনিসটা, এই পার্থক্যটাই বুঝতে পারলেই আমার মনে হয় রাজনৈতিক দলের হুম, চিন্তাধারার সাথে জনগণের চিন্তাধারার যে একটা পার্থক্য হচ্ছে এখন, হুম। এইটাকে রিয়েলাইজ করতে হবে। এখন কিন্তু আমরা একটা দেখছি যে একটা রাজনৈতিক দল বিশেষ করে আহ, তার কিছু ছোটখাটো দল মিলে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর এবারের নির্বাচন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে। গত 16 বছরে আমরা যা দেখেছি নির্বাচন, সেই নির্বাচন যদি আবারও রিপিট হয় বা সেই ধরনের সরকার যদি আবারও আসে, আমরা যার সিমটম অলরেডি দেখতে পাচ্ছি, যে মাঠ ঘাট টার্মিনাল সব দখল চলতেছে, মানে বিভিন্ন রকম ব্যবসা কেন্দ্র চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্যাক্স, আমি যেটা বলি ট্যাক্স অ্যাড হয়ে গেছে, ভ্যাট অ্যাড হয়ে গেছে। মানে আগে যে টোল ছিল বা যে ঘুষ যেটা দেওয়া লাগতো, এখন আরো ওইটার সাথে ভ্যাট অ্যাড হয়েছে। মানে আওয়ামী লীগের লোকের ব্যবসা কেন্দ্রটা নিয়ে নিয়েছে আবার নতুন কোন দল, নিয়ে তাকেও একটা অংশ দিতে হচ্ছে, যে তোমারটা আমি নিলাম, আমি চালাবো, 100 টাকা তুমি মানে দেবে, আমি আওয়ামী লীগ, 100 টাকা নিয়ে আওয়ামী নিবো। লীগকেও রাখা হচ্ছে, চাঁদা যাই জি জি নিচ্ছে জি, নতুনরা, আবার আওয়ামী লীগকেও এখানে একটা অংশ দিচ্ছে। অ্যাবসলিউটলি। আওয়ামী লীগকে আমরা অতীত, আওয়ামী লীগ কিন্তু কাউকে কখনো রেখে কাজ করে নাই, আওয়ামী লীগ কিন্তু একাই কাজ করেছে, এটাই হচ্ছে পার্থক্য। মানে আমাদের কাছে অবাক লাগছে যে আওয়ামী লীগকে রেখে, তাদেরকে রেখে যখন একটা আমরা পরিবর্তনের চিন্তা করছি বা আশা করছি বা যেভাবে লোকে স্বপ্ন দেখছে, এটা মনে হয় আম জনতা কোনো অবস্থাতে মেনে নিবে না। এই জন্যই বলছে যে, বা যদিও সবাই বলছে যে প্রয়োজনীয় সংস্কার, বাট আমি মনে করি যে একটা ব্যাপক সংস্কার না হলে আবার আমরা পিছনের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের সংখ্যা। আর সত্যিকার অর্থে ডক্টর সেদিকে ইউনুস, চলে যাব, কিন্তু বাস্তবতা হলো এই, যে সংস্কারের তেমন লক্ষ্য তো দেখা যাচ্ছে না। কারণ আমরা দেখছি যে যে সংস্কার মানুষ আমি আশা এই করছে, আপনি প্রসঙ্গে একটা কিছু। বলছিলাম, এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি, সংস্কার করার জন্য যে মেকানিজমটা দরকার, আমরা কি দেখলাম? ইকবাল করিম ভুইয়া কি বলল, যে যদিও 5 তারিখের পরে সরকার যেটা হলো, সেটা অ্যাকচুয়ালি ডক্টর ইউনুস পৌঁছানোর আগেই কিন্তু এটা হয়ে গেছে। এটা আমাদের বুঝতে হবে, যেটা কে, এই সরকারটা গঠন কে করেছে? ডক্টর ইউনুস করেছে নাকি অন্য কেউ?
সত্যিকার অর্থে এটা সেই সময়ের ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা বা আমি ব্যাপারটা কি? একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। আমরা আচ্ছা। যেটা বর্তমান অবস্থা যেটা দেখছি, না হলে একজন অ্যাডভাইজার, মানে আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, জেনারেল ওয়াকারের কথা নিয়ে সারা দেশে যখন ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন একজন অ্যাডভাইজার, প্রাক্তন সামরিক কর্মকর্তা, উনি কেন তার পক্ষ নেবেন? উনি তো একজন উপদেষ্টা, একজন মিনিস্টার। হুম। তার একটা সেনাপ্রধানের পক্ষে মতামত দেওয়ার কোনো প্রয়োজনই নাই, যেটাতে ওনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে সেনাপ্রধানের বক্তব্যের সাথে কোনো রকম সম্পৃক্ত নাই। এই জিনিসগুলো আমি খুব কনসার্ন ওয়েতে নোট করতেছি। এখন এই বিষয়টা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে। সবাই যে বলে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে, আগে ছিল, আমরা 111-এ কি দেখেছিলাম, মানে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট, তাই না? 111-এর সরকারটাকে মইনু আহমেদের সরকারটাকে কি মানে কি বলা হতো, যে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট সাপোর্টেড মিলিটারি রুল করছে দেশ। হুম। একটা সরকার আছে প্রকৃত অর্থে। জেনারেল ওয়াকারের কথা শুনে আমার ওইটাই মনে হচ্ছে, রাওয়াতে যে বক্তব্য উনি দিয়েছেন। কিন্তু তার ঠিক একদিন আগে 24 তারিখে মনে হয় রেডিসনে একটা আহ, ইয়ে আপনার থিঙ্ক ট্যাঙ্ক তাদের লঞ্চিং সেরিমনি করেছে রেডিসন হোটেলে। সেটা ছিল আপনার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। ওইখানে আমরা যে সমাগমটা দেখলাম, ওইটাই আমাদেরকে কিন্তু চিন্তিত করেছে সত্যিকার অর্থে, যে একটা বিএনপি ফেসের বা একটা রাজনৈতিক দলের ফেসের একটা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে সেনাপ্রধান যোগ দিচ্ছেন, নৌবাহিনী প্রধান যোগ দিচ্ছেন, প্রাক্তন সেনাপ্রধান এবং সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থাকছেন। হুম। এইখানের যে ভাষাটা ছিল ওইখানে 25 তারিখের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, যেটাই সবাই সমালোচনা করছে, আমি কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা ওই অনুষ্ঠানে, 23 তারিখের অনুষ্ঠানে একই রকম একটা ফিল করেছিলাম, যে এখানে এত সিনিয়র লেভেলের অফিসাররা এখানে উপস্থিত আছেন, সিভিল এলিটসরা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সেখানেও ভাষাটা আমার কাছে মোটেও ইয়ে মনে হয়নি। বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষা বলেন, সেটা আরো কঠোর পর্যায়ে চলে গেছে আপনার রাওয়ার বক্তব্যটা। এখন বক্তব্য হচ্ছে যে এই বিডিআর তদন্ত নিয়ে কি হচ্ছে, বা এই বক্তব্যটা কতটা সমীচীন ছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে বিচারাধীন বিষয়ে এই ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট দেওয়া উচিত না, তাই না? আমি তদন্ত কমিশনের কাজ ঠিক মতো হচ্ছে না, বা সাক্ষী ঠিক মতন চলছে না, কমিশন বসতেছে না, আমাকে কেন ডাকলো না, একে কেন ডাকলো না, ওকে কেন ডাকলো না, এটা কিন্তু কোনো প্রবলেম না। কিন্তু কে দোষী কে দোষী না, ফুল স্টপ, এই ধরনের কথাবার্তা তো অবশ্যই, যেটা মানুষ ট্রল করতেছে, যে এটা বিচারাধীন বিষয়ের উপরে ডিকটেশন। আমরা এখন এই মুহূর্তে এই পরিপ্রেক্ষিতে এটাও বলতে পারি যে এই কমিশনটা, বারবার আমরা স্বাধীন স্বাধীন কথাটা বলি, বাট স্বাধীন কথাটা বলার কিন্তু প্রয়োজন নাই, আমার কাজ প্রমাণ করবে যে এই কমিশন স্বাধীন কিনা, তাই না? আর এটা একটা কোড, যেটার গেজেট পাবলিশ করে সরকার, রাষ্ট্রপতি এটা সাইন করেন, রাষ্ট্রপতির আদেশে সাইন হয় এটা। এবং সত্যিকার অর্থে সামরিক বাহিনীর বিষয় বা সশস্ত্র বাহিনীর বিষয় হলে প্রধানমন্ত্রী বা বর্তমানে প্রধান উপদেষ্টা কিন্তু সরকার প্রধান, তাই তো? তা এই কমিশন যদি কারোর কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা দেখলাম যে এই কমিশনটা দায়িত্ব গ্রহণ করার পরে সেনাপ্রধানের সাথে দেখা করল। কিন্তু তার আগের থেকেই কিন্তু সারা দেশে বা সারা পৃথিবীতে হুম। বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা, তারা কিন্তু কথা বলছে যে সেনাপ্রধান 25 তারিখে পিলখানার সামনে উপস্থিত ছিলেন, তার মানে উনি একজন সাক্ষী, পোটেনশিয়াল সাক্ষী। আমি দোষী মানে ইয়ে বলবো না, দোষী বলবো না, উনি তো একজন স্টেটমেন্ট দিবেন। যে কারণে আমি সারা খাতুনের কমিশনকে, আমি কিন্তু তৎকালীন হোম মিনিস্টার সাহারা খাতুনকে বলেছিলাম, আপনি কেন কনভেনার হবেন, আপনি তো সাক্ষী দিবেন জাতীয় কমিশনকে।
যে আপনি কি করেছেন। তো সেরকম জেনারেল ওয়াকার যেখানে সাক্ষী, সেখানে তার কাছে কমিশন যে কি ব্লেসিং নিলেন আমরা বুঝতে পারলাম। এটা একটা আমার প্রথম বিষয়। 25 তারিখে যে বিষয়টা আমরা দেখলাম, শহীদ সেনা দিবস, এটা কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছে। এই সরকার বা আন্তর্বর্তীকালীন সরকার কোন অবস্থাতেই চাইছিলেন না যে এই বিডিআর হত্যা নিয়ে বেশি নাড়াচাড়া হোক, এটা চাচ্ছিলেন না। আমি যতদূর আমরা খবর পেয়েছি, সরকার চাইছিল যে সেন্সিটিভ ইস্যুতে হ্যান্ডেল না করে এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে। বাট জনগণের যেটা সাধারণ ফিলিং, যে ইলেক্টেড গভর্নমেন্ট সবসময় আমাদের প্রতিবেশীর উপরে কোনো না কোনো ভাবে নির্ভরশীল থেকে, মানে একেবারে ঘাড় উঁচা করে কথা বলা বা সিদ্ধান্ত নেওয়ার স্কোপটা কম। সেই জন্যই আমরা আশা করেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারই যেন এই বিডিআর তদন্ত বা পুনঃতদন্ত নিয়ে যে বিষয়টা আছে এটা যেন শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হাইকোর্ট থেকে একটা ইয়ে হলো। বাট পরে আমরা বুঝলাম যে এটাও একটা মোটিভেটেড ছিল, যে তদন্ত কমিটি গঠন করা হোক, পুনঃতদন্ত হোক, শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। এই ঘোষণার মধ্যে আমাদের শহীদ পরিবারের দাবিটাও কিন্তু এইখানে লিমিটেড করে ফেলা হয়েছে। শহীদ দিবস ঘোষণা করলেই মনে হয় আমার দাবি সব পূরণ হয়ে যাবে। বিডিআর হত্যাকাণ্ড তো শুধু শহীদ দিবস পালনে শেষ হবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদেরকে তদন্ত করে, যাদের কথা আমরা শুনছি, বুঝছি, অনুভব করছি, তাদেরকে সামনে এনে বিচার করে দোষী কি দোষী না এটা নিশ্চিত করে শাস্তির আওতায় নিতে হবে, তবেই না এটা তদন্ত এবং বিচার কাজ শেষ হবে। কিন্তু আমরা দেখতেছি যে এই কার্যক্রমে শহীদ পরিবারও কেমন যেন একটা নিউট্রালাইজ হয়ে গেছে। এটা এর থেকে দুঃখজনক আর কিছু নাই। মানে এটা আমরা যে ওই উদাহরণ যেটা দেখি যে সিরাজ সিকদারের হত্যার পরে তার পরিবার ব্যাপকভাবে বেনিফিটেড হয়েছে। তার আর সিরাজ সিকদার কেন মারা হলো, কে মারলো, এটা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায় নাই। কিন্তু তার পরিবার, ভাই বোন সবাই মানে মানে যে সরকারই আসছে তাদের থেকে বেনিফিট নিয়েছে এবং তারা ফুলে ফেপে বড় হয়েছে। আমরা এই বিষয়টা সন্দেহ করছি যে শহীদ পরিবারের কেন শুধু দাবি হবে শহীদ দিবস, এবং তারা মনে হয় এখন স্যাটিসফাইড, তাদের আর কোনো দাবি নাই, কোনো বিচারেরও প্রয়োজন নাই, যা হয়েছে হয়েছে, দে আর হ্যাপি এনাফ। আমরা কিন্তু যারা সত্যিকারের কলিগস ছিলাম, যাদের কলিগসরা মারা গেছে এবং নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে একটা হিউম্যান বিং হিসেবে, যদিও তারা ইউনিফর্ম পরা ছিল, তারা কিন্তু দে আর নট, তারা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ অবস্থায় ছিল না, কোনো ডিউটিতে ছিল না, তার অস্ত্র হাতে একটা সভায় বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছিল, কিন্তু তাদেরকে একেবারে বেছে বেছে হত্যা করা হলো। এখন আমরা শহীদ দিবসে কি করব? 25 তারিখে অনেক চেষ্টা তদবিরের পরে শহীদ দিবস ঘোষণা হলো, কিন্তু সেটাকে আমি মনে করি শুরুতেই অনেকেরই পছন্দ ছিল না। তদন্ত হোক, পুনঃতদন্ত হোক, এটাও চাচ্ছিল না। শহীদ দিবস ঘোষণা হোক, এটাও অনেকেরই পছন্দনীয় ছিল না। সেই জন্যই আমার মনে হয় 25 তারিখে রাওয়াতে এই অনুষ্ঠানটা করে শুধু বিডিআর এর পরিবারকে না, বিডিআর সদস্যদেরকে না, অবসরপ্রাপ্ত অফিসার যারা এ ব্যাপারে সচেতন এবং যারা দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, প্রকৃত হত্যাকারীদের বিচার নিয়ে, তাদেরকে একটা হুমকির মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি জাতি আগের থেকে অনেক বেশি সচেতন, সাধারণ নাগরিক, বিষয়টা তারা বুঝতে পেরে তারা সেভাবে রিয়াক্ট করেছে। এবং যে উদ্দেশ্যেই হুমকিটা দেওয়া হয়েছিল, আমার মনে হয় সেনাপ্রধান আগের থেকে অনেক দুর্বল অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এবং তার যে কোনো রকম হুমকি জনগণ যে মেনে নিবে না, এটা বারবার বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কোনো প্রতিবেশী ষড়যন্ত্র বা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রকে আর সফল হতে দেওয়া হবে না। এই হত্যাকাণ্ড নিয়ে সত্যিকার অর্থে চক্রান্ত এখনো চলছে।